বিগত সরকারের সময়ে গুমের ঘটনায় সবচেয়ে বেশি অভিযোগ এসেছে র্যাবের গোয়েন্দা বিভাগের বিরুদ্ধে। গুম সংক্রান্ত কমিশনের দ্বিতীয় রিপোর্টে এই তথ্য উঠে এসেছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। সকালে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে রিপোর্ট জমা দেন গুম সংক্রান্ত কমিশনের সদস্যরা। শফিকুল আলম জানান, গুম হওয়া ৩০০রও বেশি মানুষের সন্ধান এখনো পাওয়া যায়নি। কমিশনের কাছে গুমের ঘটনার ১,৮৫০টি অভিযোগ জমা পড়েছে বলেও জানান তিনি। গুম হয়েছে যারা, তার মেন কালপ্রিট বা দ্য কিলার ফোর্স ওনারা বলছেন এটা হচ্ছে র্যাবের ইন্টেলিজেন্স উইং। তারা এই কাজটা সবচেয়ে বেশি ইনভলভ ছিল। এই পুরো যে গুম সংক্রান্ত কমিশন যেটা তাদের ফাইন্ডিংসে বলেছে যে নৌকায় নিয়ে যাওয়া হচ্ছে, নৌকায় নিয়ে যে তাকে মেরে তার আবার পেট কেটে সেখানে সিমেন্ট ভরে তাকে ফেলে দেওয়া হচ্ছে, কাউকে নদীতে ফেলে দেওয়া হচ্ছে, গুলি করে মারা হচ্ছে, ইনজেকশন দিয়ে মারা হচ্ছে, ট্রেন চলে যাওয়ার সময় তার পুরো লাশটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। ভিকটিমদের এবং যারা পারপিট্রেটর দু একজন তাদের টেস্টিমনির যেটা পেয়েছেন গুম সংক্রান্ত কমিশন, তার আলোকে এই রিপোর্টগুলো করা হয়েছে। বঙ্গবন্ধু জাতীয় ৪ নেতার মুক্তিযোদ্ধার খেতাব বাতিল করা হয়নি, এটা নিয়ে ভুল তথ্য ছড়ানো হয়েছে। মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা ফারুক আজম। তবে মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী সহ যারা সরাসরি যুদ্ধে অংশ নেয়নি তারা সহযোগী মুক্তিযোদ্ধা হিসেবে বিবেচিত হবেন। মুক্তিযোদ্ধাদের দাবির প্রেক্ষিতেই এই অধ্যাদেশ জারি করা হয়েছে বলে জানান তিনি। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। মুক্তিযোদ্ধার সংজ্ঞা পরিবর্তন করে অধ্যাদেশ জারির পর বঙ্গবন্ধু ও জাতীয় ৪ নেতার খেতাব বাতিল হয়েছে এমন নিউজ ছড়িয়ে পড়ে। এতে দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। তবে তিনি জানান, বঙ্গবন্ধু সহ জাতীয় ৪ নেতার মুক্তিযোদ্ধার খেতাব বাতিলের সংবাদ সঠিক নয়। অধ্যাদেশে বলা আছে, মুজিবনগর সরকারে যারা ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা। ওই সরকারে বঙ্গবন্ধু ছিলেন রাষ্ট্রপতি। জাতীয় ৪ নেতা ও খন্দকার মুস্তাক ছিলেন বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বে। তারা সবাই মুক্তিযোদ্ধা। তো যারা ওইখানে মুজিবনগর সরকারের সাথে সম্পৃক্ত থেকে বিভিন্ন কাজে যারা যুক্ত ছিলেন তারা সহযোগী মুক্তিযোদ্ধা হবেন। এই সরকারে যারা যুক্ত ছিলেন তারা সবাই মুক্তিযোদ্ধা। 2018 সালের আগ পর্যন্ত সরাসরি যারা যুদ্ধে অংশগ্রহণ করেছেন কেবল তারাই মুক্তিযোদ্ধা হিসেবে স্বীকৃত ছিলেন। ওই বছর আইন সংশোধন করে মুজিবনগর সরকারের কর্মকর্তা কর্মচারী 1970 সালের নির্বাচনে জাতীয় ও প্রাদেশিক পরিষদের সদস্য, খেলোয়াড়, শিল্পী, কলাকুশলী সহ বিভিন্ন ক্যাটাগরিতে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয়। অন্তর্বর্তী সরকার তাদের সেই খেতাব বাতিল করে সহযোগী মুক্তিযোদ্ধার স্বীকৃতি দিয়েছে। তবে তারা সমান রাষ্ট্রীয় সুবিধা পাবেন। কেন এটা করতে হয়েছে তার ব্যাখ্যা দেন মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা। এরকম বহু লোক এখানে মুক্তিযোদ্ধা হিসেবে আসছে, এটা আমরা নমুনা হিসেবে অনেকটা পাচ্ছি, যেগুলি সঠিক নয়, এটা ঠিক নয়। ফলে এই সমস্ত মানুষেরা বাইরে সমাজে গিয়ে নিজেদেরকে বীর মুক্তিযোদ্ধা কিংবা অন্যান্য অনেক রকমের অনাচারের সাথেও যুক্ত। ভুয়া মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে খুব শিগগিরই নতুন তালিকা প্রকাশ করা হবে বলেও জানান তিনি। মুক্তিযোদ্ধাদের সুযোগ সুবিধা বাড়ানো হবে বলেও জানান উপদেষ্টা। প্রস্তাবিত বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ কমানো উদ্বেগজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। 2025-26 বাজেট নিয়ে বিএনপির আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় তিনি একথা বলেন। গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, কালো টাকা সাদা করার সুযোগ দিয়ে নিয়মিত করদাতাদের সাথে বৈষম্য করা হয়েছে। নির্বাচনের সুনির্দিষ্ট রোডম্যাপ না থাকা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণে দেশে বিনিয়োগ কমছে বলেও দাবি করেন তিনি। এ সময় বিএনপি সরকার গঠন করলে 180 দিনের পরিকল্পনা তুলে ধরেন আমির খসরু। আরও জানাচ্ছেন মুশফিকুর রহমান। প্রস্তাবিত বাজেটের আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সকালে গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বিএনপি। বক্তব্য রাখেন দলটির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় ও সেলিমা রহমান। এ সময় বাজেটকে একপেশে এবং অংশগ্রহণহীন বলে উল্লেখ করেন আমির খসরু। বর্তমানে মূল্যস্ফীতি প্রায় ডাবল ডিজিট
তা কমিয়ে 6.5% করার কথা বলা হচ্ছে, যা বাস্তবসম্মত মনে হয় না। কালো টাকা সাদা করার সুযোগ কর ফাঁকি প্রদানকারীদের পুরস্কৃত করছে। নিয়মিত করদাতাদের প্রতি এটি অবিচার। বাজেটে শিক্ষা, স্বাস্থ্য ও কৃষিতে বরাদ্দ কমানোর সমালোচনা করে তিনি বলেন, বিএনপির সময় শিক্ষাক্ষেত্রে সব ধরনের কর মওকুফ করা হবে। কৃষিতে দেওয়া হয়েছে বাজেটের মাত্র 5.9%, স্বাস্থ্যে 5.3% এবং শিক্ষায় 14%। বেসরকারি বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ ও স্কুলগুলোকে পূর্ণাঙ্গ কর মওকুফের আওতায় আনা যেত। আপনার শিক্ষাক্ষেত্রে কর প্রয়োগ করার কোনো যুক্তি নেই, এটা শিক্ষাকে পিছিয়ে দেয়। সরকার গঠন করলে বিএনপির 180 দিনের পরিকল্পনা তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। প্রথম 6 মাসে 1 কোটি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে বলে জানায় বিএনপির এই নেতা। বর্তমানে বাংলাদেশের যে বিনিয়োগ অবস্থা, সেটা হচ্ছে 0.45% জিডিপি। আমরা এটাকে 2.5% নিয়ে যেতে চাচ্ছি। তাহলে আমাদের $1 ট্রিলিয়ন যে অর্থনীতির যে লক্ষ্যমাত্রা, আমাদের যে আকাঙ্ক্ষা, সেটা আমরা পূরণ করতে পারবো। এছাড়া তিনি বলেন, প্রান্তিক পর্যায়ে 50 লাখ দরিদ্র পরিবারকে ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকদের উন্নয়নে কৃষি কার্ড চালু করা এবং ইউনিয়ন পর্যায়ে ন্যায্য মূল্যে কৃষি পণ্য বিক্রির সুবিধা দেওয়া হবে। দাড়িপাল্লা প্রতীকসহ দ্রুতই নিবন্ধন ফিরে পেতে যাচ্ছে জামায়াত ইসলাম। নির্বাচন কমিশন সভা শেষে বিকেলে নির্বাচন কমিশনার আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ ব্রিফিংয়ে ইসির এই সিদ্ধান্তের কথা জানান। অন্যদিকে মেয়র হিসেবে ইশরাক হোসেনের শপথ ইস্যুতে স্থানীয় সরকার মন্ত্রণালয় সিদ্ধান্ত নেবে বলে জানিয়েছে ইসি। এর আগে প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠিত হয় নির্বাচন কমিশন বৈঠক। যে নির্বাচন কমিশনের কাজ হচ্ছে গেজেট পর্যন্ত পাবলিশ করা, আর শপথের ব্যাপারটি আপনার স্থানীয় সরকার সিটি কর্পোরেশন আইনের ধারা 7 পরিষ্কারভাবে বলা আছে কারা এটা অ্যাডমিনিস্ট্রেট করবে। আমরা যেটা বলেছি আমাদের চিঠির মাধ্যমে, যে এখানে যদি কোনো আইনি কোনো ধরনের জটিলতা না থাকে বা অপর কোনো বাধ্যবাধকতা না থাকে, তাহলে আমরা তাদের পরবর্তী কার্যক্রম গ্রহণ করার জন্য অনুরোধ করেছি, যেটা আমাদের যখন আমরা এই গেজেটটা করেছিলাম, গেজেটের কাভারিং লেটারে এটা দেওয়া আছে। অতি সত্বর জামাতে ইসলামী তাদের নিবন্ধন ফেরত পাবে, সেই ব্যবস্থা আমরা গ্রহণ করছি। পাশাপাশি জামাতে ইসলামী তাদের প্রতিনিধি দলের মাধ্যমে আমাদের কাছে একটি আবেদন করেছেন যে তারা চান তাদের দাড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল, সেই প্রতীকটিও যেন তারা ফেরত পান। এই সব কিছু বিবেচনায় নিয়ে নির্বাচন কমিশন নীতিগতভাবে সিদ্ধান্ত নিয়েছে যে জামাতে ইসলামের দাড়িপাল্লা যে দলীয় প্রতীকটি ছিল, সেই প্রতীকটি ফেরত দেওয়া হবে। মাসে নিবন্ধন চাইবে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। তখন নির্বাচন কমিশনের কাছে দলের আয় ব্যয়ের সকল হিসাব জমা দেবে বলে জানিয়েছেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। রাজধানীর রূপায়ণ টাওয়ারে দলটির অস্থায়ী কার্যালয়ে আর্থিক নীতিমালা ঘোষণা ও ক্রাউড ফান্ডিং কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় প্রতিটি রাজনৈতিক দলের আর্থিক সচ্ছলতা ও জবাবদিহিতা নিশ্চিতের আহ্বানও জানান নাহিদ। পাশাপাশি এনসিপির নামে কেউ কোনো চাঁদাবাজির চেষ্টা করলে তা প্রতিহত করার নির্দেশনাও দেন এনসিপি নেতা। আমাদের যেই প্রতি বাৎসরিক রিপোর্ট, সেই রিপোর্টে আয়ের উৎস, ব্যয় সামগ্রিকভাবে সেটা আমরা প্রকাশ করব এবং নির্বাচন কমিশনের কাছে আমরা যখন রেজিস্ট্রেশন নিতে যাব, আমাদের এই মাসে সকল কাগজপত্র জমা হবে। যেহেতু আমাদের দল এখন প্রাতিষ্ঠানিক রূপে যাচ্ছে, রেজিস্ট্রেশন আমরা আশা করি আমরা দ্রুত সময়ের মধ্যে পাবো। তাই আমরা আর্থিক যে ব্যবস্থাপনাটা, সেটা আমরা সম্পূর্ণ একটা প্রাতিষ্ঠানিক ব্যবস্থাপনার উপর দালাল করাতে চাচ্ছি এবং আমরা চাবো যে আমাদের পুরো রাজনৈতিক সংস্কৃতিতে অন্য রাজনৈতিক দলগুলোতেও এই আর্থিক স্বচ্ছতার বিষয়টা আসতে হবে। রাখাইনে মানবিক করিডোর হবে কি না তা বাংলাদেশ ও মিয়ানমারের সরকারের উপর নির্ভর করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। জাতীয় প্রেস ক্লাবে ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ডিক্যাব আয়োজিত আলোচনা অনুষ্ঠানে তিনি একথা বলেন। কেবল 2 দেশ সম্মত হলে জাতিসংঘ এই বিষয়ে সহযোগিতা করবে বলেও জানান তিনি। তবে এ বিষয়ে জাতিসংঘ নিজ থেকে কোনো সিদ্ধান্ত নেবে না। এ সময় আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ থাকলে আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে বলে মন্তব্য করেন লুইস। As far as I know, there has been no agreement yet between Myanmar and Bangladesh.
and to provide support through a humanitarian corridor. There is assistance going in through different routes into Myanmar. I don't have the full picture, so that support is ongoing, and we will continue working on that. In terms of the level of aid in the Rohingya camps, as I've said, we have a huge funding shortfall. It's really dramatic.